হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার গোস্ট। শুরুতেই একটা প্রশ্ন, তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি একা দাঁড়িয়ে আছো, কিন্তু হঠাৎ মনে হলো কেউ তোমার ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছে? আজকের গল্পটা খুব বেশি পুরনো না, কিন্তু এর ভেতরের অন্ধকার অনেক পুরনো। রাজশাহীর শহর থেকে অনেক দূরে, ধুলো ভরা রাস্তা পেরিয়ে, ঝোপঝাড় আর পরিত্যক্ত জমির মাঝখানে একটা গ্রাম, নওদা গ্রাম। এই গ্রামটা বাইরে থেকে একদম সাধারণ। মানুষজন, বাজার, রাতের নিস্তব্ধতা সবই স্বাভাবিক। কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা জিনিস কখনোই স্বাভাবিক ছিল না। একটা বিশাল বটগাছ। গাছটা এতটাই বড় যে দিনের আলোতেও তার নিচে দাঁড়ালে মনে হতো সূর্য ঢুকতে ভয় পাচ্ছে। ডালগুলো যেন মাটির দিকে নেমে এসে আবার উঠে গেছে, এক ধরনের জালের মতো কাঠামো তৈরি করেছে। আর ঠিক গাছটার কাণ্ডের মাঝখানে ছিল একটা চিহ্ন, মাকড়সার জালের মতো, কিন্তু একদম নিখুঁত না, যেন কেউ নিজের নখ দিয়ে কাঠে কেটে কেটে এটা বানিয়েছে। কিন্তু কাছে গেলে মনে হতো চিহ্নটা স্থির না, খুব ধীরে, খুব সূক্ষ্মভাবে নড়ছে। গাছটার চারপাশে ছড়িয়ে ছিল হাড়, পুরনো, শুকনো, কিছুটা মাটির সাথে মিশে যাওয়া কঙ্কাল। কেউ এগুলো নিয়ে কথা বলতো না, কারণ এই গাছটার ইতিহাস সবাই জানত, কিন্তু কেউ মনে রাখতে চাইত না। তারপর হঠাৎ করে সব কিছু আবার শুরু হয়। রবি, যার আসল নাম ছিল রবি না, গ্রামের সবাই তাকে রাব্বি বলে ডাকত। একদম শান্ত, নম্র একটা ছেলে। বাড়িতে বাবার কাজে সাহায্য করে আর রাতে বই পড়ে। কিন্তু মৃত্যুর আগের দিন তাকে দেখা গিয়েছিল সেই বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকতে। সে নাকি একা একা গাছটার দিকে তাকিয়েছিল প্রায় 15 মিনিট। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল খালে, উল্টো হয়ে, মাথা পানির ভেতরে, পা আকাশের দিকে, যেন কেউ তাকে ধরে এভাবে গেঁথে দিয়েছে। ময়নাতদন্তে একটা জিনিস সবাইকে অবাক করেছিল, তার গলার ঠিক নিচে সেই চিহ্ন। গভীর না, কিন্তু স্পষ্ট। তবুও কেস ক্লোজ। এরপর রাহাত আর শফিক। মৃত্যুর আগের রাতে গ্রামের একজন বলেছিল ওরা দুজন গাছটার নিচে দাঁড়িয়ে হাসছিল, কিন্তু সেই হাসিটা ছিল অদ্ভুত, যেন তারা নিজেরা হাসছে না, কেউ তাদের দিয়ে হাসাচ্ছে। পরদিন দুজনের লাশ, একজন বুকভেদ হয়ে ঝুলছে, আর একজন অসম্ভব উচ্চতায় শুয়ে আছে। তাদের চোখ খোলা ছিল, আর সেই চোখে ভয় না, শূন্যতা ছিল। তারপর রনি, নিজের ঘরে, দরজা বন্ধ, হাতে ছুরি, কিন্তু ঘরের দেয়ালে, আয়নায় রক্ত দিয়ে আঁকা ছিল সেই একই চিহ্ন, যেটা পুলিশ রিপোর্টে কখনো লেখা হয়নি। এভাবে মৃত্যুগুলো বাড়তেই থাকে। গ্রামের মানুষজন চুপ হয়ে যায়, কেউ রাতে বের হয় না, বাচ্চাদের ওই দিকটায় যেতে মানা করা হয়। কিন্তু তবুও কিছু একটা মানুষকে টেনে নিয়ে যাচ্ছিল। মেহেদি তখন সামনে আসে। সে ভয় পেত, কিন্তু ভয়কে এড়িয়ে যেত না। সে লক্ষ্য করল প্রত্যেক মৃত মানুষকে মৃত্যুর আগের দিন ওই গাছের কাছে দেখা গেছে। এটা আর কাকতালীয় না। এক রাতে সে সিদ্ধান্ত নেয় সে নিজেই দেখবে। দূর থেকে সে গাছটার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখে একটা মানুষ গাছের ডালের উপর বসে আছে, অস্বাভাবিক ভঙ্গিতে। তার মাথা একদিকে ঝুঁকে আছে, হাতগুলো ঢিলে, কিন্তু শরীরটা দুলছে, যেন বাতাসে না, কারো ইশারায়। মেহেদি ধীরে ধীরে কাছে যায়। তারপর লোকটা মাথা তোলে, চোখ দুটো একদম কালো, আর তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। পরের সেকেন্ডে সে নিজের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে, কিন্তু তার শরীর পড়ে না। 2 সেকেন্ড পর ধপ করে পড়ে যায়। মেহেদি দাঁড়িয়ে থাকে, জমে যায়। তারপর সে দেখে
লোকটার হাতের তালুতে সেই চিহ্নটা জ্বলছে। এরপর আর দেরি করে না, সে তার পুলিশ বন্ধু ইমরানের সাথে যোগাযোগ করে দুজন মিলে সব কেস ফাইল ঘেঁটে দেখে। সবাই, প্রত্যেকটা মৃত মানুষ একই চিহ্ন বহন করছে। তারা পৌঁছে যায় গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটার কাছে। লোকটা প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু শেষমেশ বলে, ওটা গাছ না, ওটা একটা দরজা। অনেক বছর আগে এক তান্ত্রিক ওই জায়গায় সাধনা করত। তার নাম কেউ মনে রাখে না, কারণ নামটা উচ্চারণ করলেই নাকি সে শুনে ফেলত। সে শুধু আত্মা না, মানুষের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করত। একদিন সে গ্রামের কয়েকজন মানুষকে দিয়ে নিজেদের পরিবারকে হত্যা করায়। তখন পুরো গ্রাম এক হয়ে তাকে ধরে বটগাছের সাথে বেঁধে তার শরীরের প্রতিটা হাড় ভেঙে শেষে তার বুকের উপর ওই চিহ্নটা কেটে দেয়, এক ধরনের বন্ধন হিসেবে। মরার আগে সে হাসছিল আর বলেছিল, যতদিন এই চিহ্ন থাকবে আমি থাকব। মেহেদী বুঝে যায় চিহ্নটাই হচ্ছে তার ফিরে আসার মাধ্যম। সময়ের সাথে সাথে চিহ্নটা দুর্বল হয়েছিল, কিন্তু কারো না কারো মাধ্যমে আবার জেগে উঠেছে। মেহেদী আর ইমরান ঠিক করে চিহ্নটা ধ্বংস করতে হবে, কিন্তু এটা সহজ না, কারণ তান্ত্রিক সরাসরি লড়াই করে না, সে তোমার মনকে ব্যবহার করে। শেষ রাত, আকাশ কালো, চাঁদ নেই। তারা দুজন গাছটার সামনে দাঁড়ায়। মেহেদীর হাতে পুরনো কিছু মন্ত্র লেখা কাগজ আর এক ধরনের তেল, যেটা আগুন ধরালে শুদ্ধি তৈরি করে। সে চিহ্নটার উপর তেল ঢালে। হঠাৎ চারপাশের বাতাস জমে যায়। তারপর গাছটার ডালগুলো একসাথে নড়তে শুরু করে। মাটির নিচ থেকে ফিস ফিস আওয়াজ আসে। ফিরে যাও। ইমরান বন্দুক তোলে, কিন্তু হঠাৎ সে স্থির হয়ে যায়। তার চোখ কালো হয়ে যায়। সে ধীরে ধীরে বন্দুকটা নিজের মাথার দিকে তোলে। মেহেদী চিৎকার করে, না! সে দৌড়ে গিয়ে ইমরানকে ধাক্কা দেয়। গুলিটা গাছের গায়ে লাগে, আর সেই মুহূর্তে চিহ্নটা লাল হয়ে জ্বলে ওঠে। হঠাৎ গাছের কাণ্ড ফেটে যায়। ভেতর থেকে একটা অন্ধকার আকৃতি বের হয়, মানুষের মতো, কিন্তু পুরো না। তার শরীর ছায়ার মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তান্ত্রিক। সে সরাসরি মেহেদীর দিকে তাকায়। তুই আমাকে থামাবি? তার কণ্ঠ একসাথে অনেকগুলো মানুষের মতো শোনায়। তারপর শুরু হয় আসল লড়াই। মেহেদীর মাথার ভেতর শব্দ ঢুকতে থাকে। সে দেখতে পায় তার মা তাকে ডাকছে। তার ছোটবেলার স্মৃতি, তার ভয়, তার অপরাধবোধ, সবকিছু একসাথে। তান্ত্রিক তাকে ভেঙে ফেলতে চাইছে। মেহেদী দাঁত চেপে ধরে। সে নিজের হাত কাটে, রক্ত বের হয়। সে সেই রক্ত দিয়ে মাটিতে একটা বিপরীত চিহ্ন আঁকে, যেটা ওই বন্ধনকে ভেঙে দিতে পারে। তান্ত্রিক চিৎকার করে ওঠে। গাছটা কাঁপতে থাকে। ডালগুলো সাপের মতো তার দিকে এগিয়ে আসে। একটা ডাল তার পা জড়িয়ে ধরে, আরেকটা তার গলা। সে শ্বাস নিতে পারছে না, কিন্তু তবুও সে চিহ্নটা সম্পূর্ণ করে। তারপর সে আগুন ধরায়। আগুনটা সাধারণ আগুন না, নীলচে রঙের। চিহ্নটা জ্বলে ওঠে। তান্ত্রিকের শরীর ফেটে যেতে থাকে। সে চিৎকার করে, তুইও মরবি, তুইও আমার সাথে আসবি। এক মুহূর্তে তান্ত্রিকের ছায়া মেহেদীর শরীরের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। মেহেদী বুঝে যায় এটাই শেষ ফাঁদ। সে যদি বাঁচতে চায় তাহলে তান্ত্রিক বাঁচবে। তখন সে একটা সিদ্ধান্ত নেয়। সে নিজের বুকের মাঝখানে ছুরি ঢুকিয়ে দেয়, একদম সেই জায়গায় যেখানে চিহ্নটা ফুটে উঠছিল। একসাথে দুইটা আর্তনাদ শোনা যায়, একটা মানুষের, আরেকটা কিছু একটা অন্য কিছুর। পরদিন সকাল। গাছটা একদম স্বাভাবিক, চিহ্ন নেই, অন্ধকার নেই, সব শান্ত। গাছটার নিচে পড়ে আছে দুইটা দেহ। ইমরান বেঁচে আছে, কিন্তু অজ্ঞান।
আর মেহেদি, তার মুখে শান্তি, কিন্তু তার বুকের মাঝখানে পোড়া একটা দাগ, যেন কিছু একটা ভেতর থেকে পুড়ে শেষ হয়ে গেছে। তারপর থেকে আর কোনো মৃত্যু হয়নি, সবকিছু স্বাভাবিক। কিন্তু গ্রামের কিছু মানুষ এখনো বলে, কখনো কখনো গভীর রাতে ওই বটগাছটার নিচে দাঁড়ালে মনে হয় কেউ খুব ধূপ ধীরে ফিসফিস করে বলছে, আমি শেষ হইনি। আর যদি কখনো রাতের নীরবতায় ওই গাছটার পাশ দিয়ে যাও, একবারও পেছনে তাকিও না, কারণ যেটা তোমার নাম ধরে ডাকবে সেটা মানুষ নয়। শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমাদের জীবনে কি কখনো এমন কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটার ব্যাখ্যা আজও পাওনি? থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। হয়তো তোমার গল্পটাই হবে পরের ভয়ঙ্কর কাহিনী।